এই মহিলাকে একটা কাজের দায়িত্ব দিতে আমি এখানে ডেকেছি, ক্লায়েন্টের নামে। তাই ফ্লাওয়ারের সামনে কিছু বলো না। অ্যান্ড ওয়াচ ইওর মাউথ। তারার এরকম অসভ্যের মতো রিপ্লাই শুনে রাফান কপাল কুঁচকে ওর দিকে তাকালো। তারা যে জেলাসি থেকে এইসব বলছে সেটা বুঝতে দেরি হলো না। জেলাসির কথা ভেবে রাফানের চোখে মুখে দুষ্টুমির হাসি ফুটলো, মনে মনে ভাবল। ফ্লাওয়ার, তুমি তাহলে জেলাস, রাইট? তাহলে এবার দেখো আমি কি করি। রাফানের ছোঁচে বাঁকা হাসি ফুটে উঠল। বিদেশি পোশাক পরা বাংলাদেশি মেয়েটাকে নিয়ে কবির, নিখিল আর জেনিফা মিটিং রুমের ভেতরে প্রবেশ করলো। তারা আর রাফান দাঁড়িয়ে ওর সাথে হ্যান্ডশেক করে রাফান তারার উদ্দেশ্যে বলল। নয়নতারা, শি ইজ নৌরিন আহমেদ। আমার অনেক কাজেও আমাকে সাহায্য করেছে। আজও তাই ওকে আমি এখানে ডেকেছি আমার কিছু কাজে। তুমি ওর সাথে পরিচয় করে নাও। Hello, I am Noreen Ahmed. Think me as a friend of Mr. Raim. নরিন নামক মেয়েটার কাছে এসব শুনে গা পেতে জ্বলে গেল তারার। একে তো ছোট ছোট ড্রেস পরে এসেছে যেটা তারার একদমই পছন্দ না, তার উপর নিজেকে আবার এত মাখো মাখো করে রাফানের বান্ধবীর পরিচয় দিচ্ছে। তারা মনে মনে ভাবছে, নিজের রাগ সংবরণ করে আবার মনে মনে ভাবল, এটাকে যদি এখন গুলি করে মেরে দেই তাহলে কি আমাকে মিস্টার ক্রিমিনাল বকবে? সহ্য হচ্ছে না এই মাংসের নাতনিকে। তারাও এবার নিজেকে শান্ত করে বলল। না থাক, শান্ত হ তারা, শান্ত হ। তারাও এবার নিজেকে শান্ত করে বলল। হাই, আই এম নয়নতারা শেখ, সিইও অফ দিস কোম্পানি। তারা যে রাফানের বউ সেটা এখনই প্রকাশ করলো না। মনে মনে কিছু একটা ভেবে তারা এই কথাটা চেপে গেল। তারা নিজেকে শুধু সিইও এর পরিচয় দেবে, এটা রাফানের কাছেও গোলমাল ঠেকলো। কি ব্যাপার, একটু আগেই তো জেলাস ছিল, এখন এভাবে কথাটা চেপে গেল কেন? তার মানে নিশ্চয়ই বান্ধবী কথাটা শুনে মাথায় কিছু চলছে। দেখতে চাইছে যে রাফান ঠিক কতটা ক্লোজ এই মেয়েটার সাথে। নওরিন, নিখিল, কবির, জেনিফা, রাফান তারা প্রত্যেককেই যার যার চেয়ারে বসলো। তারার তীক্ষ্ণ চোখ দুটোতে বারবার বিরক্তিভাব ফুটে উঠছে। না চাইতো হ্যাংলা মেয়েটা কেমন বেশি বেশি ভাব নিচ্ছে রাফানের সামনে। ইচ্ছে করছে চড়িয়ে গালের সব দাঁতগুলো ফেলে দিতে। অসভ্য একটা। রাফান এই মেয়েটাকে কেন ডেকেছে সেটা এখনো অপরিষ্কার। কারণ মেয়েটা আসার পর থেকে কোম্পানির কাজের ব্যাপারে কথা বলছে, কিন্তু তারা নিশ্চিত এটাই এই মেয়ের ডাকার প্রধান কারণ নয়। আরও কিছু নিশ্চয়ই আছে যেটা রাফান বলছে না, আর সেটা তারাকে জানতেই হবেই। মিটিংয়ের কিছুক্ষণ পরেই নরিন হাই তোলা শুরু করলো। হাই তোলার ভাব আলাদা। কী প্রকার ঢঙ্গি হলে মানুষ এইভাবে হাই দেয় ভাবতেই তারা নাক ছিটকে যাচ্ছে। নরিন হাই তুলে রাফানের দিকে তাকে ঢং করে বলল। মিস্টার রাইম, আমার প্রচুর ঘুম পাচ্ছে, একটু টায়ার্ড আছি তো তাই। চলুন না এক কাপ কফি খেয়ে আসি আপনার ওয়ার্ল্ড ফেমাস রেস্টুরেন্ট থেকে। চলুন কফি খেয়ে আসি। আমি ফরেনে থাকাকালীন অনেকের মুখে আপনার ওই রেস্টুরেন্টের সুনাম শুনেছি। অনেক বড় বড় ব্যবসায়ীরাও আপনার রেস্টুরেন্টের প্রশংসায় পঞ্চমুখ। এক কাপ কফি তো ট্রিট পেতেই পারি। সেখানে গিয়ে আমরা দুজন বাকি কাজের কথাও সেরে ফেলতে পারবো। কারেন্ট লাগলো। হ্যাঁ, কারেন্ট তো লাগলো মনে হচ্ছে তারা শরীরে। এই মহিলা তার মানে এই নিয়ত রাফানকে একা পেতে চায়। তারা নিজের ধৈর্যের বাঁধ ভেঙে খারাপ কিছু বলতে যাবে, অমনি রাফান গম্ভীর মুখ দিয়ে দৃঢ়তার সাথে বলল। Listen, Norin. Firstly, I'm not your friend, nor a foe. Secondly, I called you here just to give you some works. Don't try to waste my time. Got it? রাফানের শক্ত কথায় মিয়ে গেল নওরিন। মনে হলো যেন ফুস করে বেলটার মতো হাওয়ায় বের হয়ে গেল। যদিও রাফানের এই রুক্ষ আচরণে তারার মন শান্ত হলো। মনে মনে বেশ হয়েছে ভেবে হাসলো, তবে সেই হাসি বাইরে প্রকাশ করলো না। কিছু একটা ভেবে মুখ গম্ভীর করে রাফানের উদ্দেশ্যে বলা। ও তো ভুল কিছু বলেনি রাফান, আমারও খুব ঘুম পাচ্ছে। রাতে ঘুম হয়নি ভালো করে, তোমারও তো হয়নি। চলো সবাই মিলেই যাই কফি খেয়ে আসি, লাঞ্চটাও করে নেওয়া যাবে। ওকে, চলো। রাফান কথাটা বলে চেয়ার থেকে উঠে যায়। ওর দেখা দেখি বাকি সবাইও উঠে যায় পেছন পেছন। তারার কথা শুনে জেনিফা, নিখিল, কবির মুচকে মুচকে হাসে। কিন্তু তোমারও
তো রাতে ঘুম হয়নি কথাটা বজ্রপাতের মতো নরেনের কানে গিয়ে লাগলো। রাফানের রাতে ঘুম হয়নি সেটা নয়নতারা কি করে জানলো? তাহলে কি তারার সাথে রাফানের কোনো সম্পর্ক আছে? রাফানের সাথে 4 বছর ধরে নরিনের পরিচয়। একটা বড় অফিসিয়াল মিটিংয়ে দেখা হয়েছিল। রাফান যদিও ওকে পাত্তা দিত না, নরিন অনেকভাবে রাফানকে পটানোর ট্রাই করেছিল, কিন্তু লাভ হয়নি। বরং একবার বেশি কাছে ঘেঁষার জন্য 4-4টা চড়ও খেতে হয়েছিল তাকে। সেই শক্ত চড় খেয়ে 3 বছর আগে নরিনের মনে রাফানের জন্য গভীর ভয়ের সৃষ্টি হয়। তবে বেহার মতো এখনো ঢং করে কথা বলা ছাড়েনি। রাফা নরিনের সাথে কথা বলে না, না বলেই চলে যায়। তবে এবার কাজের নাম করে নরিনকে এখানে আনার একমাত্র কারণ হলো একটা সিক্রেট মিশন। সেটা কমপ্লিটের জন্য একজন দক্ষ মেয়ে দরকার। আর রাফান তারাকে কোনো বিপদে ফেলতে চায় না, তারাকে এইসব কাজে জড়ানোর কোনো প্রশ্নই আসে না। তাই একে এখানে ডাকা। তবে রাফান ঠিক করেছে, এবার যদি এই মেয়েটা বদ কিছু করে তবে রাফান একে গায়েবী করে দিবে, একেবারে নিশ্চিহ্নই করে ফেলবে। আর যদি ভুলও নরিন তারার কিছু করে তবে তো হয়েছেই কাজ। এসব ভাবতে ভাবতে শিউরে উঠে কবির আর নিখিল দুজন দুজনের দিকে ছাঁচাই করে। রাফান এই গায়ে পড়া শয়তানটাকে ডাকতে চায়নি, বাধ্য হয়ে ডেকেছে কবির আর নিখিলের পরামর্শে। এবার যদি কোনো আকাম হয় তাহলে তো নিখিল আর কবিরের গর্দান নিবে রাফান। আজকের রেস্টুরেন্ট বুক করেনি রাফান, ছাদে নিয়ে সোজা গেছে যেখানে একবার তারাকে এনেছিল। সেখানে গোল টেবিলে সকল চেয়ারে নিয়ে গোল করে বসেছে রাফান। ডান পাশে বসেছে নিখিল, বাম পাশে বসেছে কবির, নিখিলের পাশে বসে আছে জেরিফা, আর তার পাশে তারা, আর তারার পাশে বসে আছে একজন পুরুষ। এই একটু আগেই এলো সে, সুদর্শন পুরুষ। সে ইটালিয়ান হবে, বাদামি রঙের চুল, পরনে আকাশি স্যুট, সাদা প্যান্ট, সাদা শার্ট, সাথে কালো টাই, সাদা ধবধবে বিদেশিদের মতোই গায়ের রং। একে রাফান ব্যবসার জন্যই ডেকেছে, সিক্রেট কোনো কাজের জন্য নয়। রাফান প্রথমে টেবিলে বসে তারার দিকে তাকিয়েছিল যেন তারা তার পাশে বসে, কিন্তু সে অন্য পাশে গিয়ে বসলে ইচ্ছে করে। আর ওই ক্লায়েন্ট এসে তারাকে দেখে ফিদা হয়ে যায়, জায়গা খালি পেয়ে সেখানটাতেই বসে। আর তার পাশে বসে নরেন। রাফানের পাশে জায়গা না পেয়ে বাধ্য হয়েই বসে। এই বিদেশি ইটালিয়ান লোকটার নাম হলো সেলো জোনান। জ্যাপজ্যাপ করে একটু পরপরই তারার দিকে তাকাচ্ছে। তারা একটু ইতস্তত হলেও রাফানের অগ্নি চেহারার দিকে তাকিয়ে আছে। রাগে পুরো আগ্নেয়গিরির মতো ফুঁসে আছে, যেন যে কোনো মুহূর্তে ফেটে পড়বে। সেই দেখেই মনে মনে তারার খুব হাসি পাচ্ছে। একটু আগে যে চেহারা তারার হয়েছিল এখন সেই ফিলটাই রাফান পাচ্ছে। তারাকে জ্বালাতেই তো তখন ঘটা করে হ্যান্ডশেক করেছিল, তাই তারাও দেখে দেখে হ্যান্ডশেক করলো। রাফান চুপচাপ দাঁত চিবিয়ে চোয়াল শক্ত করে গভীর মুখেই বসেছিল। আর এটাই ছিল তারার সবচেয়ে বড় ভুল। এই একটা হ্যান্ডশেকের জন্য যে তার সাথে কি হতে পারে সেটা সে কল্পনাও করেনি। সকলে মিলে যখন টুকটাক আলাপ করছিল হঠাৎ করে নরিনকে বলেই বসলো, নওরিন, RIM কোম্পানির মালয়েশিয়ার প্রজেক্টটা তুমি দেখবে এখন থেকে। ওই দায়িত্বটা আজ থেকে তোমার। যদি কোনো হেল্প লাগে তবে আমাকে জানিও। রাফানের থেকে এত বড় কাজ পেয়ে নরিন খুশিতে গদগদ হয়ে সায় দিল। তারা উজবুকের মতো রাফানের দিকে চেয়ে থাকে, চারপাশে যেন থমকে গেছে। আজ 2 মাস ধরে তারা এই প্রজেক্ট সামলাচ্ছে, 1,500 কোটি টাকার প্রজেক্ট এটা। রাফান কি মস্করা করছে নাকি? তারা অনেকটাই গুছিয়ে এসেছে এই প্রজেক্টটা নিয়ে। এই প্রজেক্টটা হলে অনেক লাভ হবে কোম্পানির। রাফান কী সব বলছে, মুহূর্তে নিজের হতবাক হয়ে যাওয়া চেহারা পাল্টে তারা রাগী চোখে রাফানের দিকে তাকে ঝাঁঝালো কঞ্চে বলে, সব বলছো তুমি? এসব পাগল হয়েছো? পাগল হব কেন? আর আমি এই কোম্পানির চেয়ারম্যান প্লাস মালিক। তুমি CEO হলে তুমি এখানকার কর্মচারী। তোমার এসব ঠিক করার অধিকার আমার পরে। নিখিল, কবির, জেনিফা সবাই বোকা হয়ে গেছে রাফানের কথা শুনে, কিন্তু তারা একটু একটু আন্দাজ করতে পারছে সে যে নরিনকে নিজের আসল পরিচয় দেয়নি। আবার জেনানের সাথে হ্যান্ডশেক করে মিষ্টি মিষ্টি কথা বলেছে, তাতে রাফান চটে গিয়ে এসব বলেছে। সকলের সামনে সিচুয়েশন আরও খারাপ হবে। আগে তারা চেয়ার থেকে উঠে রাফানের হাত ধরে ছাদের অন্য পাশে কিনারে নিয়ে যায়। অন্য পাশে চলে যাওয়াতে ওরা কি করবে বা কী কথা বলবে সেটা কেউই
বুঝবে না, জানবে না। সবার সামনে রাফান রাগ করে থাকলেও তারাকে বাধা দেয়নি, কিন্তু কিনারে নিয়ে হাত ছাড়ার পর ধমকে সুরে বলে, কি হলো, টেনে আনলে কেন এভাবে? নিজের বসকে এভাবে টেনে আনার সাহস হলো কি করে তোমার? এটা অফিস, বাড়ি নয়। রাফানের রিয়াক্ট করা দেখে তারা একটু নরম সুরে রাফানের হাত ধরে বলে, এরকম করছো কেন? তুমি তো জানো এই প্রজেক্টটা কত ইম্পর্টেন্ট। রাফান এক ঝটকায় হাত ছাড়িয়ে ফেলে, দাঁত কিরবির করে তারার দিকে নিজের তর্জনী তাক করে বলে, ডোন্ট টাচ মি, জাস্ট ডোন্ট। হোয়াট আই উইল ডু অর আই ওয়ান্ট টু ডু ইজ কমপ্লিটলি মাই বিজনেস। জাস্ট গো টু ইউর লাভিং জেনান। তারা হতাশ হয় না, বরং মুচকি হেসে রাফানের দিকে তাকিয়ে বলে, জেলাস? রাফান তারার দুই বাহু চেপে চোয়াল শক্ত করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, I don't even care. And you are talking about your jealousy. Like, seriously? এবার তারার মাথা গরম করে না, কারণ সে জানে রাফান ওকে নিয়ে কতটা সিরিয়াস, কতটা আর পজিটিভ। নিজের ভুলটা বুঝতে পারেছে, তার এরকমটা করা উচিত হয়নি। তাই আবারও রাফানের ডান হাত নিজের হাতের দু হাতে আটকে শক্ত করে ধরে কোমল আবেগ আর আবেগের কঞ্চে বলে, সরি এ কি, তুমি মিস্টার রাইমের হাত ধরে আছো কেন? গোলগাল চোখ করে নরিন ওদের সামনে এসে নাক গলানোর মতো কথাগুলো বলে তারার মুখের কথা থেমে যায়। সাথে সাথে প্রচণ্ড রেগে তারা জোরে জোরে ধমকে সুরে বলে, হাজবেন্ড ওয়াইফের মাঝে কথা বলতে হয় না, এই ভদ্রতাটুকুও শিখোনি? থাপ্পড়ে একেবারে দাঁত ফেলে তারপর তোমাকে ম্যানার্স শেখাবো আমি। হ্যাঁ, নরিন তারার কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে গিয়ে কিছু বলতে নিবে, তখনই রাফান গগন কাঁপে পুনরায় ধমকে সুরে চিৎকার করে বলে, আমার ওয়াইফ কি বলেছে শোনোনি? আমাদের মাঝখানে কথা বলার সাহস কি করে হয়? আগের চটগুলোর কথা ভুলে গেছো? যেই কাজটা করতে দেবো সেটা করে এখান থেকে বিদায় হবে, না হলে কপালে চরম দুঃখ আছে। রাফান আর তারার চেঁচামেচিতে সকলে দৌড়ে ছাদের কিনারে আসে। এসে দেখে রাফান আর তারা দুজনে মিলে নরিনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। নরিন সামনের দিকে ঘুরে তাকানোয় ওর চেহারাটা স্পষ্ট নয়, তবে যা মনে হচ্ছে রাফানের ধমকানিতে ও নিজেও কম ভয় পায়নি। কবির আর নিখিল তো ভয়ে ঘামছে। জেনিফাও কি হয়েছে সেটা খানিকটা বুঝতে পেরে কি হবে সেটাই ভাবছে। এদিকে মিস্টার জেনান এসব বিষয়ে পুরোপুরি অনজ্ঞ, তার ধারণাতে কিছু নেই। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে সকলে ভাবমূর্তি বুঝে নিজে থেকে আগ বাড়িয়ে প্রশ্ন ছুড়ে বসল, Is there anything wrong, Mr. Raim? What are you three talking about? Let's finish the meeting. Get lost. রাফান চোয়াল শক্ত অবস্থায় চোখ বন্ধ করে হাত মুঠো করে মিস্টার জেনানকে বলে। মিস্টার জেনান অবাক হয়ে যায় রাফানের কথায়। What are you saying, Mr. Raim? Are you deaf or something? I say just get lost from here. প্রথম বাক্যটা ধীরে বললেও পরের বাক্যটা রাফান অনেকটা জোরেই বলে। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে, কপালের শিরা উপশিরাগুলো সব ফুলে উঠেছে। হাত মুঠো করাতে হাতের শিরাগুলো ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে। রাফানের রাগে আর কথায় মিস্টার জেনান অপমান বোধ করল। তাকে এইভাবে ডেকে নিজের ইচ্ছে মতো আবার তাড়িয়ে দেওয়ার কোনো মানই হয় না। যতই সে বড় কোনো ব্যবসায়ী বা মাফিয়া হোক না কেন, সেও ছোটোখাটো কোনো ব্যবসা না। মিস্টার জেনান রাফানকে থ্রেট দিয়ে গমগমে সুরে বলল, Okay, Mr. Raim, we are going, but you have to suffer for this fucking insulting. Mind it. Let's go, Miss Noreen. মিস্টার জেনানের কথায় হরিণ সহ চলে গেল। দুজনের চোখেই অপমানের প্রতিশোধের ঘোর লেগে আছে। কবির আর নিখিল একবার রাফানকে বোঝানোর জন্য কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাফানের চোখে চাহনি আর কিছু বলতে পারল না ভয়ে। জেনান আর নরিনের চলে যাওয়াতে রাফানের কোনো ভ্রুক্ষেপ হলো না। ওরা চলে যাওয়ার পর রাফান দুই পকেটে দুই হাত ঝুঁকিয়ে মাথাটা উঁচু করে গভীর শ্বাস নেয় আর নিচু স্বরে শ্বাস ছেড়ে দেয়। মাথাটা যেন ঠান্ডা করার জন্য নিজের সাথে নিজে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে মনে মনে। নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। তাই চোখের ইশারায় চলে যেতে বলে সবাইকে। তারা বাদে তারার রাগ অনেকটাই কমে এসেছে। আপাতত সে ভয়ে আছে রাফানকে নিয়ে। সে কী করবে তা ভেবে সবাইকে ছাদের থেকে চলে গেলে রাফান ছাদের কিনারায় থেকে ওদের আগের বসার টেবিলে গিয়ে বসে। তারাও রাফানের পেছন পেছন এসে ওর সামনে দাঁড়ায়। রাফান চোখ খেঁচে রয়েছে,
যেন কোনোভাবে নিজের রাগটা প্রকাশ না হয়। সে চায় না তারাকে নিজের জঘন্য রূপটা দেখাতে। অন্তত এই একজনের কাছে সে ভালো থাকতে চায়, ভালো দেখাতে চায়। তাই চেয়ারে বসে টেবিলে ডান হাতের কোণই রেখে তর্জনী আর বৃদ্ধা আঙুল কপালে ঠেকিয়ে রেখেছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। হচ্ছে না, উফ, হচ্ছে না। ঘাম চড়া সব উল্টে পড়ে গেল টেবিলের। এরপর পুরো টেবিলটাই উল্টে ফেলে দিল রাফান। আ করে পুরুষালী গম্ভীর কণ্ঠে গলা ফাটিয়ে চিৎকার দিল রাফান। পুরো ছাদ কেঁপে উঠল। তারাও ভয়ে থরথর করে কাঁপছে। যা ভয় পেয়েছিল তাই হলো। ইস, কি দরকার ছিল শুধু শুধু ওই লোকটার সাথে কথা বলার, ওনার পাশে বসার। জানি তো রাফান এইসব জীবনও সহ্য করবে না। আবার এখন তার জন্য ওদের অপমান করেও বের করে দিল। এবার তো আর তারা নিস্তারি নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ তারার দম আটকে যাওয়ার অবস্থা হলো। রাফান এসে তারার দুই বাহু এমনভাবে চেপে ধরেছে যেন হাত ছিটে রাফানের হাতে চলে চাপে। রাফান তারার বাহু ধরে রাগ বর্ষিত করে গা ছমছম গম্ভীর কণ্ঠে বলে, কি খুশি হয়েছো ফ্লাওয়ার? তোমার জন্য সব তছনছ করে দেবো আর তুমি মজা নিয়ে দেখবে। এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? বারবার ওয়ার্ন করছি দেখি বেশি আশকারা পেয়ে গেছো। কি ভেবেছো ছেড়ে দেবো তোমায় এত সহজে? রাফান ইব্রাহিমকে চেনো না, জানো না আমি আমার জিনিসের ওপর কারো নজর সহ্য করতে পারি না। তুমি কার ভুলে গেলে? কিভাবে পারলে আরেক লোকের পাশে গিয়ে বসতে যেখানে আমি, মানে তোমার স্বামী উপস্থিত আছে? আর আমি যদি নাও থাকি, আমি যদি মরেও যাই, তারপরেও ইউ হ্যাভ নো রাইটস টু গো ইন ফ্রন্ট অফ এনি ম্যান। আমার কি ইচ্ছে করছে জানো? জানো কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে এক্ষুনি গলা টিপে মেরে দেই, একদম শেষ করে দেই তোমায়। এই তুমি হচ্ছ আমার সব চিন্তা, মাথা ব্যথার কারণ। তুমি না থাকলে সব ঠিক হয়ে যাবে। দেবমের রাফান এক হাত উঁচু করেছিল তারাকে মারতে, কিন্তু আবার স্তব্ধ হয়ে যায়। তবে আজ নিজে থেকে থামেনি, থেমে গেছে অন্য কিছুর কারণে। শক্ত অটল থাকা হাত দুটো মুহূর্তেই নেমে কোমল হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়। রাফানের এতক্ষণ যেই শ্বাস রাগের জন্য আটকে রেখে এতগুলো কথা বলেছিল, সেই শ্বাসটাই ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে। কপালের হাতের জেগে ওঠা শিরাগুলো মিয়ে যেতে থাকে। প্রচণ্ড রাগে কি হলো সেটাই ঠাহর করতে রাফানের 2 সেকেন্ড সময় লেগেছিল মাত্র। তেমন কিছুই না। নিজের প্রেয়সীর বাহু ডোরে বাধা পড়েছে সে, শক্তভাবে বাধা পড়েছে। আর ছাড়বে না, আর ছাড়া যাবেই না। ছেড়ে দিলেই তার শান্ত থাকা মিস্টার ক্রিমিনাল অশান্ত হয়ে যাবে। যতক্ষণ না রাফান তার নিজের 2 বাহু ধরে তাকে আঁকড়ে নিচ্ছে, ততক্ষণ এভাবেই ধরে রাখতে হবে। রাফানের রাগ কমানোর এই উপায়টা একদিন সে নিজেই বলে দিয়েছিল ভুল করে। আজ সেটা মাথায় রেখেই তারা জড়িয়ে ধরলো, আর সেটা কাজেও দিল। কতক্ষণ এভাবে রাফানকে জড়িয়ে ধরে রেখেছে সেটা তারা নিজেও জানে না, কিন্তু কম হলেও 40 মিনিট তো হবেই। এর চেয়ে বেশি বই কি কম নয়, কিন্তু তাতে ক্ষতি হয়নি। রাফান আসলে নরম হয়ে গলে গেছে। ধীরে ধীরে নিজের 2 হাত বাড়িয়ে তারাকে আগলে নিয়েছে নিজের বুকের মধ্যিখানে। এত শক্ত করে ধরেছে যে তারা দম বন্ধ হয়ে যায়। তবুও তারা টু শব্দটি করেনি, নিজে থেকে আরও মিশে গেছে। রাফানের শক্ত বাঁধনে হারিয়ে ফেলেছে নিজেকে, খুঁজে পেয়েছে পৃথিবীর সবচেয়ে দামি শান্তি, যেটা অন্য কোথাও পাওয়া যাবে না। তারাকে নিজের সাথে মিশিয়ে একদম কোমল আহত গলায় রাফান নিজের ব্যথিত হৃদয়ের কথা ব্যক্ত করল। আমার এই পাপী জীবনের সাথে না চাইতেও জুড়ে গেছো তুমি ফ্লাওয়ার। আমি জড়িয়ে ফেলেছি তোমাকে। দেখতে পারবো না তোমাকে অন্য কারোর সাথে। ধ্বংস করে দেবো সব। আমি জানি আমি তোমার জন্য অভিশাপ হয়ে গেছি। এখন বলো, তুমি কি সেই অভিশাপে বাঁচার সাহস রাখো? হ্যাঁ, রাখি। এই সাহস একমাত্র আমিই রাখি মিস্টার ক্রিমিনাল। এই সাহস আর কারণ নেই, কারণ না। তারার উত্তরে রাফানের মন শান্ত হয়। এক হাত তারার পিঠে রেখে অন্য হাত দ্বারা তারার মাথায় বুলিয়ে দেয়, নিজের ঠোঁটের কোমল পরশে ভরিয়ে দেয় তারার কপাল। তারাও চোখ বন্ধ করে সেই আদর সাদরে গ্রহণ করে। পিনপিনে নীরবতায় ভরে যায় তাদের গভীর চাহনিতে।
সন্ধ্যা 7:37। একটা বড় আধুনিকতার ছোঁয়া লেগে থাকা ফ্ল্যাটের বিরাট আলিশান লিভিং রুমের সোফাটায় বসে আছে দুজন ব্যক্তি। তাদের চোখ লাল, মুখে গাম্ভীর্য আর প্রতিহিংসার স্পষ্ট ছাপ। রাগ আর প্রতিশোধের তাড়নায় এখন তারা দুজনেই যা করার করতে পারে। তাতে যদি বড় কোনো খেলা খেলতে হয় সেটাও দুজন মিলেই খেলবে। তবু আজকের এই অপমানের প্রতিশোধ চাই। ভয়ঙ্কর ক্রোধের আগুনে ডুবে মিস্টার জেনান নওরিনকে বলল, Miss Noreen, have you seen what happened today? দিস ইজ নাথিং মিস্টার জিনান। আমার সাথে 3 বছর আগে হয়ে যাওয়া ঘটনা শুনলে আপনি কি বলবেন? এই মিস্টার রাইম মানে রাফান ইব্রাহিম মৃধা প্রচণ্ড তেরা প্রকৃতির লোক। আর কি পরিমাণ বেপরোয়া সেটা তো কারো বলার অপেক্ষা রাখে না। কিছু আটকায় না ওর কাছে, যা ইচ্ছে করতে পারে। হি ডাজন্ট ইভেন কেয়ার অ্যাবাউট এনিথিং। তবে আজ অবাক হলাম এটা দেখে যে এই সাধারণ একটা মেয়েকে সে বিয়ে করে এত ক্ষমতা প্রতিপত্তি দিয়েছে, ভাবতেই অবাক লাগে। আর আজ যা দেখলাম তাতে বোঝা গেল এই মেয়ের জন্য ও সব কিছু করতে পারে, এমনকি সব ধ্বংস করে দিতেও পিছুপা হবে না। আর তখন যা করলো সব জেলাসি থেকেই করেছে। You're right, but I have an idea. আইডিয়ার কথা শুনে নওরিন আর জেনানের চোখে চমক ফুটে ওঠে। তাতে যেমন ছিল হিংস্রতা, তেমনি ছিল বিচ্ছিরি একটা অনুভূতি। মিস্টার জেনান নিজের কপট হাসি নিয়ে নওরিনের উদ্দেশ্যে বলল, Mr. Raim loves his wife more than anything. He won't care to destroy the world for her. And I can beat that. So that beautiful lady is the one and only sick part of Mr. Raim. I hope you're understanding. ব্যাস আর কিছু বলতে হলো না, দুজনেই বুঝে গেল কি করতে হবে। শয়তানি অট্টহাসিতে ফেটে পড়লো দুজনেই। না জানি কতটা জঘন্য হবে তাদের প্ল্যান, কিন্তু ওরা কি জানে যে ওদের জন্য কি অপেক্ষা করতে পারে? না, জানে না তো। বড় বড় রাস্তা ধরে যাচ্ছে রাফানের BMW গাড়িটি। মনে হচ্ছে রাতের এক টুকরো আকাশ ভেঙে পড়েছে নিচে। তবে আজ গাড়িটা নিখিল বা রাফানের কোনো বডিগার্ড কেউ চালাচ্ছে না। আজকে গাড়িটি চালাচ্ছে বিজয়। রাফানের রেগে যাওয়া দেখে নিখিল নিচে গিয়ে শট করে বিজয়কে কল করে সব বলে। বিজয় তো চিন্তায় শেষ, তাই দেরি না করে নিজেই অফিসের কাজ ফেলেই চলে যায় রেস্টুরেন্টে। সেখানে গিয়েই দেখে ততক্ষণে সব ঠিকঠাক হয়ে গেছে। এরপরেও যেন প্রতিমধ্যে কিছু বিগড়ে না যায়, তাই সে ড্রপ করে দিচ্ছে রাফান আর তারাকে। রাফান নিজের গাড়ি ছাড়া অন্য কারো গাড়িতে উঠে না, তাই বাধ্য হয়ে বিজয়ের গাড়িটা নিয়ে নিখিল পেছন পেছন আসছে আর বিজয় রাফানের গাড়ি চালাচ্ছে। প্যাসেঞ্জার সিটে বসে আছে রাফান আর তারা। যদিও এখন ওদের দেখলে কেউ বলবেই না একটু আগে কি ঝামেলাটা না হয়েছিল। তারা কি সুন্দর রাফানের হাতের মধ্যে ঘুমাচ্ছে, ওকে জড়িয়ে ধরে কি নিশ্চিত দেখাচ্ছে। ওর চেহারা স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে চারিপাশে। আর রাফান সে মুগ্ধ হয়ে দেখছে, হাত বুলিয়ে দিচ্ছে গালে, মাথায়, কপালে, নিজের গালের সাথে। তারা নাক ঠেকিয়ে চোখ বন্ধ করে রেখে শ্বাস নিচ্ছে কতক্ষণ, আবার কিছুক্ষণ পরপর চুমুকে যাচ্ছে সারা মুখে, কপালে, গালে অসংখ্য চুমুকে মনে মনে হাজারবার নিজের ব্যবহারের জন্য সরি বলছে। আর ভাবছে তারই তো ভুল। অফিসে এভাবে অন্যান্য ক্লায়েন্ট হুট করে তারার সামনে আনাটা উচিত হয়নি। রাফান তো শুধু ভেবেছিল তারা যেন তার পাশে থাকুক। আর নওরিন তো একটা মেয়ে, ওর জন্য কোনো প্রবলেম হতোই না। কিন্তু হুট করেই এসে পরে মিস্টার জেনান। নওরিনই তাকে ডাকে। প্রচণ্ড এতে রাগ হয় রাফানের। এরপর আবার যদি ওইসব কাণ্ড দেখে তখন কি করে পারবে নিজেকে সামলাতে? তাই তো মাথা গরম হয়ে গিয়েছিল খুব। এসব ভেবে ভেবে তারাকে চেপে ধরে ইচ্ছে মতো চুমু খাচ্ছিল রাফান। কপালে, গালে, চোখে, নাকের ছোঁচে কোনো জায়গা বাদ পড়েনি। গাড়ির মিররে এইসব দেখে বিরক্ত হয়ে খেট্টা ভাষায় রাফানকে বলেই উঠল, কি রে ভাই, চুমাইতে চুমাইতে খাইয়া লাবি নাকি ভাবি রে? কন্ট্রোল কর, একটু পরেই তো বাড়িতে যাবি গা। রাফান কপাল কুঁচকে আর চোখে বিজয়ের চোখের দিকে তাকালো। এরপর বিরক্ত ভরা কণ্ঠে বলল, তোকে এসব কে দেখতে বলেছে? লজ্জা করে না? স্বামী স্ত্রীর মধ্যকার রোমান্স দেখছিস? এক লাথি মেরে তোকে বনবাসে পাঠিয়ে দেবো আমি। আমার বউ, আমার যা ইচ্ছে করব, তুই কেন দেখবি শালা? বিজয় দীর্ঘশ্বাস ফেলে হার মেনে নিল। তারপর
উদাস হওয়া নাটক করে বলল। হ্যাঁ, আজ বউ নেই বলে। এরপর বিজয় আর ভুলেও পেছনে তাকানি, সুন্দর মতো বাইরে দিয়ে এসেছে। রাফানও কোলে করে তারাকে নিজের ঘরে নিয়ে যায়। ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে নেয়। তারা তখনও বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। নামাজ শেষে আবার একটা ধূসর রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরে নেয় রাফান। ভেজা চুলগুলো হাতে ঝাড়া মেরে নেয়, পানিগুলো সরায়। খুব একটা লাভ হয়নি তাতে, ভেজা পানিতে ভিজে যায় টি শার্টের গলা আর ঘাড়ের দিকটা। ড্রেসিং রুম থেকে বেরিয়ে রাফান এক পা দুপা করে খাটে শুয়ে থাকা তারার দিকে এগিয়ে যেতে থাকে। একদম কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরের ঠিক তারার মাথার কাছে। গভীর থেকে চোখে তাকিয়ে থাকে তারার পানে। সেই দৃষ্টিতে আছে ভালোবাসার অন্ধকার। এই ঘোরের মাঝে যেন সারা জীবন আটকে থাকতে চায়, আর এমনিতেও মুক্তি পাবে না সে কোনোদিনও না। ঘোর লাগা চাহনিতে রাফান তারার দিকে তাকিয়ে থেকে সারাদিনের ঘটে যাওয়া সব কিছু ভাবতে থাকলো। যখনই মনে পড়ে গেল ওই জেনানের সাথে হাত মেলানো, ওর পাশে গিয়ে বসা আর মিষ্টি মিষ্টি কথা বলা, তখনই চোখ দপদপ করে উঠল ওর। আবারও শান্ত হয়ে গেল তারার। ঘুমিয়ে থাকা মুখখানা দেখে কোমল চোখ দুটো দিয়ে আলিঙ্গন করে নিজের প্রেয়সীর উদ্দেশ্যে পুরুষের আকর্ষণীয় গানের গলায় গেয়ে ফেললো নিজের অজান্তে। डर है तुझे मैं खो ना दूं, मिली जो खुदा तो बोल दूं, मैं दो जहां का क्या करूं तू बता। तू जो मेरे पास है, मुझको ना कोई प्यास है, मेरी मुकम्मल हो गई हर दुआ, चाहे मेरे जिस्म में ये जा रहे ना रहे, तेरे मेरे प्यार की उम्र सलामत रहे। থেমে গেল গানের লাইনগুলো, যেন এটাই বলতে চেয়েছিল সে, শুধু এতটুকুই। তবে রাফার নিজেও জানতো না যে তারা সেই কখন জেগে গেছে। এখানে না গাড়িতেই জেগে গেছে, রাফানের চুমুর অত্যাচারে চোটে জেগে গেছে। কিন্তু জেগে গেলে যে আদরে ফাটে পড়বে, তাই মটকা মেরে চুপচাপ শুয়েছিল। ঘরে আসার পর যদিও সত্যি সত্যি চোখটা লেগে আসছিল, তাও ঘুমে চলে গেলে রাফান কাছে আসায় আর এখন রাফানের গলায় এই গান শুনে ওর চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু, যা রাফানের চোখ এড়ায় না। হে কি ফ্লাওয়ার, তুমি ঘুমাওনি? রাফান তারার থেকে সরে গিয়ে উঠে দাঁড়ায়, দু হাত ভাঁজ করে কপাল কুঁচকে ওর দিকে তাকায়। তারা ভয় ভয়ে চোখ পিটপিট করে খোলে, এমন ভান করে যেন এই কিছুক্ষণ আগে সে ঘুম থেকে উঠেছে। রাফান তক্ষুনি আবার থমকে উঠছে। কি হলো, ঘুমাওনি? তাহলে এরকম মটকা মেরে পড়ে থাকার মানে কি? তারা হালকা কেঁপে উঠে রাফানের ধমকে নিজেকে সামলে তুতলে তুতলে বলে, ইয়ে মানে উঠেছি কিছুক্ষণ আগেই, তো তুমি আদর করছিলে বলে আর উঠিনি। বলে তারা বিছানার অন্য পাশে কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে। তারার কাণ্ডে রাফানের হাসি পায় খুব, মুচকি হেসে সেখান থেকে চলে যায় স্টাডি রুমে। ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর তারা আবারও স্টাডি রুমে চলে আসে। রাফান তারার আগমন খেয়াল করলেও কোনো অভিব্যক্তি না দেখে কাজ করতে থাকে, যেন রুমে কেউ প্রবেশই করেনি, বা করলেও এটি স্বাভাবিক। তারা স্টাডি রুমে ঢুকে রাফানের পেছনে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, একটা প্রশ্ন করবো মিস্টার ক্রিমিনাল? তারার কথা শুনে রাফান ল্যাপটপে কাজ করতে করতে মুচকি হেসে হাসকি স্বরে বলে, বলো। আমি যদি মরে যাই তাহলে কি তুমি আরেকটা বিয়ে করবে? ল্যাপটপে কাজ করতে করতে এই অসময়ে অস্বাভাবিক প্রশ্নে রাফান রাহা থেমে যায়, কপাল কুঁচকে যায়, কিন্তু পেছনে তাকায় না। এই সুযোগে তারা আবারও বলে, বলো না বিয়ে করবে। হ্যাঁ, করব। সকল সরল প্রশ্নের সরল উত্তর দিয়ে রাফান আবারও কাজ শুরু করে। তারার এসব প্রশ্ন নতুন না।
রাফান জানে পিরিয়ডের সময় তার মুড সুইং হয়, যার কারণে হুটহাট এক এক উদ্ভট প্রশ্নে ঝুড়ি নিয়ে বসে রাফানের সামনে। বিয়ের প্রথম 6 মাসে ফোনে ফোনে এসব সহ্য করতো, এরপরে 6 মাসে সামনে থেকে সহ্য করতে হয়েছে, উত্তর দিতে হয়েছে কিংবা চুপ থেকে সরে গেছে। এখন আবার সেই মুড সুইং সহ্য করতে হবে। উদ্ভট উদ্ভট প্রশ্নের উত্তর যদি তার আর মন মতো না হয় তাহলেই ভ্যাল ভ্যাল করে জ্বালাবে। যদিও এটা রাফানের ভালোই এনজয় করে, আজকেও তার একটু মুড সুইং, এর মজা নিতে ইচ্ছে করেছে রাফানের মুখে বিয়ে করা কথা শুনে তারা রাফানের কাঁধ থেকে হাত সরিয়ে মুখ নত করে আবারও বলা শুরু করে। ঠিক আছে, করো বিয়ে। না করলে তো তোমার কষ্ট হবে। আমি রাগ করব না, শুধু তোমার কবরটা যেন আমার পাশেই হয় এটাই আবদার করলাম। ওই বউয়ের পাশে যেন না হয়। ওকে। এবার তারার চোয়াল ঝুলে পড়ে, হাঁ হয়ে আবার জিজ্ঞেস করে, তার মানে তুমি সত্যি সত্যি আবার বিয়ে করবে? অন্য মেয়ের সাথে সংসার করবে? আচ্ছা, ভূত ঢুকেছে তোমার মাথায় ফ্লাওয়ার, যেটা আমি নামাতে পারবো না। তুমি কি আমাকে চেনো না? তুমি জানো না আমাকে? এতদিনে এই চিনলে? তারা জোরে জোরে হাউ কাউ করে নাকে বাজে কান্নাই করতে করতে বলে, আমি 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 মানি না, আমি মানি না। তুমি তো বললা তুমি আরেকটা বিয়ে করবা। আমি কি করব? হায় আল্লাহ, আমার জামাই আরেক জনের সাথে থাকলে আমি তো কবরেও শান্তি পাবো না। রাফান এবার বিরক্তির চোটে চেয়ার থেকে উঠে যায়, তারার গাল চেপে ধরে তাতে দত চেপে রাগী স্বরে বলে, আরে আগে আমার কথা বুঝো। তারার গাল ছেড়ে দিয়ে রাফান ট্রাউজারের পকেটে 2 হাত দিয়ে মাথা নিচু করে গভীর শ্বাস নিয়ে আবারও ছেড়ে দেয়, নিজেকে শান্ত করার জন্য করে, আবারও বলে, আচ্ছা, আমার ভুল, আর বলবো না, করবো না বিয়ে। তুমি মরে গেলেও আমিও চলে যাব। এখন এখান থেকে যাও, আমার কাজ আছে। গো। তারাও রাফানের কথায় জায়গা ত্যাগ করে, তারও অফিসের কাজ করতে হবে, ভুলেই গেছে কত বড় প্রজেক্ট আছে। রাত 10টায় ছুঁই ছুঁই অন্ধকারে একটা ককেজের চেয়ারে বসে দুলছে একজন পুরুষ, কপালে গভীর ভাঁজ, যেন কিছু একটা নিয়ে বেশ চিন্তিত সে। ভেবেই চলেছে, মনে মনে ছক করছে কিভাবে কি করলে সবচেয়ে বেশি ভালো হবে। ছক করতে করতে তার চোখে মুখে ফুটে উঠে এক ভয়ঙ্কর হাসি রেখা। ঠিক তখনই রুমে আসে আরেকজন, ঢোকার আগে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করে। রুমে ঢুকে গভীর কঞ্চে বলে, বস, এরপর কি করবেন ভাবলেন? উনি কিন্তু ওই লোকটাকে আটকে রেখেছে, কিন্তু এতে তো ওনার নিজেরই বিয়ে। জানি আমি, এসব আমার বহু আগেই জানা শেষ। চিন্তা করো না, আমি আছি, কিচ্ছু হবে না। তুমি শুধু নজর রেখো, সেফটির যেন কোনো কমতি না হয়। আর বস, আরেকটা কথা ছিল, ওরা কিন্তু কিডন্যাপিংয়ের প্ল্যানিং করছে। সেটাও বুঝতে পেরেছি। করতে দাও কিডন্যাপ, এরপরের খেলা না হয় আমি দেখাবো। কিন্তু জাস্ট লিভ। লোকটির হাতের ইশারায় কক্ষ ত্যাগ করে অন্য লোকটি। দুপুর 1:30, কড়া রোদে পুড়ে যাচ্ছে পরিবেশ। যতই বৃষ্টি হোক তবুও গরম কমার নাম নেই। ভাবসা একটা গরম ছড়িয়ে পড়েছে আশেপাশে। এই গরমের ভেতর বড় একটা অ্যাপার্টমেন্টে, যেটার কাজ এখনো শেষ হয়নি, সেরকম একটা বিপজ্জনক জায়গায় সদ্য বানানো রুফ চপে চেয়ারে বেঁধে রাখা হয়েছে একজন মহিলাকে। হাত বাঁধা, মুখ বাঁধা, তবে চোখে রয়েছে অন্যরকম উজ্জ্বলতা। তাতে বিন্দু পরিমাণ ভয়ের চিহ্ন নেই। চোখের কোণায় রয়েছে পৈশাচিক এক অনুভূতি যা ব্যক্ত করা কঠিন। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে কিছু উটকো গুন্ডাপান্না, পাহারা দিচ্ছে কারো আসার অপেক্ষায়। 5 মিনিট পর সেখানে দুজন মানুষের পদধ্বনি শোনা যায়। এদিকে আসছে একজন পুরুষ আর আরেকজন মহিলা। এই দুজনকে দেখে চিন্তা 1 সেকেন্ড লাগেনি চেয়ারে বসা মহিলাটির। বাঁধা নারীটিকে দেখে বাকি দুজন শয়তানি হাসি দিয়ে পুরুষ লোকটিকে বলে উঠছে, How are you, beauty? Missed you so much. Today I bring you here to celebrate a party. I hope you will enjoy it too. মিস্টার জেনারেল এই নোংরা কথাতেও তারার চোখে তীক্ষ্ণতা কমে না। তীক্ষ্ণ চোখে ধারালো দৃষ্টিপাত করে সে। নরিন আজ জেনানের দিকে তাকিয়ে আছে। নয়নতারাকে এভাবে দেখে নরিনের মনে শান্তির জোয়ার আসে। ঠোঁটে বাঁকা শয়তানি হাসি দিয়ে জেনানের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনি আপনার জিনিস পেয়ে গেছেন, এবার যা ইচ্ছে করুন ওর সাথে। আমি আজ আসি। কাজ হয়ে গেলে সুখবরের ভিডিওটা পাঠিয়ে দিবেন ওই মিস্টার রাইমের ফোনে। আমাকেও খবরটা তাড়াতাড়ি দিবেন।
ইস, আমি আর অপেক্ষা করতে পারছি না। এত বড় পাওয়ারফুল মাফিয়ার বউ কিনা এত সহজে আমাদের কাছে এসে পড়লো, আর বেচারা কিচ্ছু করতে পারলো না, জানতেও পারলো না। আহারে। ডোন্ট ওয়ারি, যা করার আমি এক্ষুনি করে ফেলবো, না হলে ধরা পড়ে গেলে আজ আর বাঁচতে পারবো না। গুড জব, তাহলে আমি আসি, টাটা। তারার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে হাতের কয়েকটা আঙুল নাড়িয়ে বিদায় জানালো নরেন। হাই হিলের আওয়াজ বাজাতে বাজাতে চলে গেল সেখান থেকে। নরেন চলে যাওয়ার পর জেনান ওর বদনজর দিয়ে তাকালো তারার দিকে। লোভাতুর দৃষ্টিতে বিভোর হয়ে জিভ দিয়ে বাজে ভাপের নিচে ছুট ফেসাল। ডান হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে ছোট ঘষতে ঘষতে বিচ্ছিরি ছোট কামড়ালো। তারার পা থেকে মাথা অবধি চোখ বুলাতে থাকলো। কালো রঙের লেডিস ফর্মাল পোশাক পরিহিত তারাকে আজ আসলেই দণ্ডমান্য কোনো ব্যবসায়ী মহিলা লাগছে। আর চোখের তীক্ষ্ণতায় তাকে প্রচণ্ড ক্ষমতাবান বলেও মনে হচ্ছে। দেখেই মনে হয় এই নয়নতারা নামক মহিলাটি সাধারণ কেউ নয়, কোনো দ্বিসত্তা বিশিষ্ট ব্যক্তি। জেনান ধীরে ধীরে লোবাতুর দৃষ্টি আর শয়তানি হাসি নিয়ে তারার দিকে এগোতে থাকে। ডান হাতের তর্জনী দিয়ে খারাপভাবে তারার মুখ স্পর্শ করে। তারার মুখের বাঁধন খুলে দিয়ে দাঁত বের করে প্রশস্ত হাসি দেয়, কিন্তু তারার দৃষ্টি তখনও সামনের দিকে স্থির। সে যেন কিছু টেরই পাচ্ছে না কি হচ্ছে তার সাথে। এমনকি ওর নিঃশ্বাস ও ছিটেফোঁটা অস্বাভাবিকতা নেই। ভয়ের তো সেখানে কোনো প্রশ্নই আসে না। তার অনুভূতিহীন চেহারা দেখে জেনান বিদ্রুপের হাসি দিয়ে বলে, মিস্টার রাইমের ওয়াইফ মনে হয় আমার সাথে এনজয় করতে রেডি। একথা বলে জেনান তারার দুই বাহু ধরে তাকে দাঁড় করিয়ে দেয়। নিজের মুখটা একদম তারার গালের কাছে নিয়ে গিয়ে জোরে টানে যেন তারা ভয় পায়, দুর্বল হয়ে যায়। কিন্তু তারা স্থির, তার চক্ষু স্থির, চোখের চাহনি স্থির, ঠিক যেন কোনো কাঠের পুতুল। পেছনে দু হাত বাঁধা তারা ঠিক আরামে দাঁড়ানোর মতোই দাঁড়িয়ে আছে। পরনে কোনো ব্লেজার নেই, আজ আছে শুধু সাদা শার্ট আর তার সাথে কালো ফর্মাল প্যান্ট আর কালো কোটি যেটা কোমরের নিচ পর্যন্ত নেমেছে। তারাকে এত কনফিডেন্স সহ দেখে জেনান আর নিজেকে লোভ সামলাতে পারছে না। লোভ সামলাতে না পেরে এক হাত দিয়ে কপাল ডলে ডলে বলে, I like your confidence. Your personality is very attractive. No wonder this why Mr. Raim married you. And I can't even deny that you are too much sexy. জেনানের কথাগুলো তারার কানে শির দ্বারা নিচেই চলে গেল। তারা ভয় পেল না, শুধু তীক্ষ্ণ চোখে জেনানের চোখের দিকে তাকিয়ে নিজেও সে বাঁকা পৈশাচিক হাসি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রেডি টু দে। কথাটি বলতে দেরি আছে তারার। জেনানকে লাথি দিয়ে শুইয়ে ফেলতে দেরি নেই। তারার কালো হাই হিলের লাথিতে ভয়ঙ্করভাবে ব্যথা পেল জেনান। শুয়ে পড়তে তারা নিজের ডান পায়ের হাই হিল ঠিক জেনানের বুকের মধ্যে বিঁধিয়ে দিল। রক্তের ফোয়ারা বেরোতেই লাগলো জেনানের বুক থেকে। ধারালো হাই হিলের এমন অপ্রত্যাশিত আক্রমণ ঠাউর করতে পারেনি জেনান। জেনান শুয়ে পড়তে তারা নিজের ডায়ের হাই হিল ঠিক জেনানের বুকের মধ্যে বিঁধিয়ে দিল। রক্তের ফোয়ারা বেরোতে লাগলো জেনানের বুক থেকে। ধারালো হাই হিলের এমন অপ্রত্যাশিত আক্রমণ ঠাউর করতে পারেনি জেনান, কিন্তু বিপদ বুঝতে পেরে ঝটকা মেরে তারার পা নিজের ওপর থেকে সরালো। হাত বাঁধা থাকার কারণে তারাও ব্যালেন্স করতে না পেরে পেছনের চেয়ারটাতে আবারও বসে পড়লো। আর জেনান নিজের বুকে হাত দিয়ে কাশতে থাকলো। কাশতে কাশতে ওর গলা দিয়ে এসব দেখে ওদের দিকে ছুটে এলো। তড়িঘড়ি করে জেনান উঠল। জেনান তার রাগী চোখ দিয়ে পারে না তারাকে গিলে খায়। আর তারা এমন জড়ো পৈশাচিক হাসিতে ফেটে পড়ে যে তা গগন কাঁপিয়ে ফেলে। জেনানও তারার এই রূপ দেখে ভয়ে স্তম্ভিত হয়ে যায়। অপর গুন্ডাগুলোর মাথার উপর দিয়ে যেতে থাকে সবকিছু। ঠিক তখনই আকাশে হেলিকপ্টারের পাখা ঝাপটার আওয়াজ শুনতে পাওয়া যায়। একসাথে এতগুলো হেলিকপ্টার সব এখানেই আসছে। এগুলো দেখে জেনান আর তারা কারোরই বুঝতে বাকি নেই যে এখন এখানে কার আগমন ঘটেছে। এসে গেছে সে ভয়ে বারবার শুষ্ক চোখ গেলছে জেনান। তবে তারা তীক্ষ্ণ চোখে ছোট কোণে বাঁকা হাসি নিয়ে
সেই দিকেই তাকিয়ে আছে। হেলিকপ্টারগুলো যে এই ছাদের দিকে আসছে সেটা দূর থেকেই দেখেই বুঝে গেছে সকলে। জেনানের চোখে মুখে ভয়ের ছিটিয়ে আছে। এক হাত বুকের মাঝে চেপে অন্য হাত দিয়ে সব গুন্ডগুলোকে ইশারা করে ধমকে সুরে বলে, Hey, you bastard. Why are you all standing here and staring at my face? Just go and catch her. Otherwise, he will kill all of us. জেনানের এতগুলো ইংলিশ কথা শুনে গুন্ডারা বুঝলো কি বুঝলো না জানা নেই, তবে কি বলতে চেয়েছে হাতের ইশারায় সেটা সবাই ধরতে পেরে তারার দিকে ছুটে যায়। তারার কাছে গিয়ে দুজন গুন্ডা মিলে ওর দুই বাহু প্রচুর শক্ত করেই ধরে, চেয়ার থেকে টেনে হেঁচড়ে তোলে। একজন ওর পেটের দিকে বন্দুক তাক করে আর অন্যজন গলায় ছুরি ধরে। বাকিরা ওদের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, ওদের সাথে জেনানো যোগ দিয়ে দাঁড়ায়। সকলে বোঝাতে চাইছে যেন ওরাও কম নয়, ওদের ক্ষমতাও নেই কম। সকলের কাছে বন্দুক ছুরি জাতীয় জিনিস আছে। ওরা সকলে এক হতে দাঁড়াতে দাঁড়াতে হেলিকপ্টারগুলো অনেক কাছাকাছি চলে আসে। একদম ছাদের কাছে আসতে একে একে হেলিকপ্টার থেকে লাফ দেওয়া শুরু করে। প্রথম হেলিকপ্টার থেকে নামে নিখিল, কবির সাথে আরো দুজন বডিগার্ড। দ্বিতীয় হেলিকপ্টার থেকে নামে জেনিফা, ধ্রুব এবং রিহান। রিহান এতদিন দেশের বাইরে ছিল, আজই ফিরেছে সে, আর এসেই চলে এসেছে নিজের ভাবিকে বাঁচাতে। এরপরে হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নামে আলপনা, বিজয় এবং দুজন বডিগার্ড। এরপর থেকে পরপর বডিগার্ডরা নামতে শুরু করে অন্য হেলিকপ্টারগুলো থেকে। প্রায় কয়েক সেকেন্ডের ভেতরে বড় সড়ো ছাঁচা মানুষ দিয়েই ভরে যায়। গুন্ডা আর জেনানের চোখে মুখে ভয়ে ছেয়ে গেছে। খুব বড় একটা ভুল চাল চেলেছে ভেবে নিজেকে মনে মনে গালাগাল করছে সে, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। ওদের তথ্য মতে আজকে রাফান, নিখিল, কবির ওরা সবাই দুবাই গেছে। আজ শুধু তারাই অফিসে যাওয়ার কথা ছিল, আর তেমনটাই হয়েছে। ওরা খুব সহজেই তারাকে মাঝপথে তুলে এনেছে, কেউ টেরই পায়নি। এমনকি জেনিফার ফোনেও তারার হয়ে মেসেজ হয়েছে যে ওর আজকে শরীর খারাপ, তাই ও অফিস যাবে না। আবার স্পষ্ট করে বলা হয়েছিল যেন সে কোনোভাবেই রাফান বা অন্য কাউকে না বলে। এত সুন্দর করে সাজানো প্ল্যানে কি করে জল ঢেলে দিতে পারে ওই রাফান? এসব ভেবে অবাক হচ্ছিল, কিন্তু তখনই কিছু একটা খেয়ালে আসে। রাফান আসেনি? ও ইয়েস, রাফান আসেনি, তার মানে সে সত্যি ব্যস্ত, তাই তো অন্যদের এখানে পাঠিয়ে দিয়েছে। এই কথা ভাবতেই জেনানের মনে পৈশাচিক আনন্দ হয়। নিখিলদের দিকে তাকে শয়তানের মতো করে বাঁকা হেসে বলে, If you all want to save her, then leave us. Let us go. Otherwise, Mr. Raim will never see his fucking wife alive. গুন্ডাদের হাতের নিচে মরণাস্ত্রর তলা থেকে তারাও নড়ছে না, কাঁপছে না, ভয় পাচ্ছে না। আগের সময়গুলোর মতো স্থির তাকিয়ে আছে সামনের দিকে। আলপনা আর জেনিফা অনবরত চেঁচে যাচ্ছে, ম্যাম ভয় পাবেন না, আমরা এসে গেছি, আপনার কিচ্ছু হবে না। ওদের কথা তারাও শুনেও না শোনার মতো করে রইল, কারণ একটাই, ও জানে ওর মিস্টার ক্রিমিনালকে, সে ওর কিচ্ছু হতে দেবে না। তাই ও কারোর পরোয়া করে না, কারণ না। গুন্ডারা নিখিলদের ভয় দেখানোর জন্য তারার গলার সাথে ছুরি লাগিয়ে দেয় যেন ওরা পিছে যায়, আর কুৎসিত ভাষায় বলে, এই মাইরা ফেলমু, কিন্তু আগাবি না, কেউ আগাবি না কইলাম। কথা বলতে দেরি ধারাম করে দুজনের দুই দিকে পড়তে দেরি নেই। তারা এমনভাবে দুজনকে মেরে সরিয়ে দিল যেন দুজনই ছিটকে দুপাশে পড়ে গেল, আর তারা এক দৌড়ে নিখিলদের পাশে চলে গেল। ব্যাস, খেলা ঘুরে গেল। জেনান তারাকে আটকানোর জন্য ধরতে যেও নাগাল পেল না, তারা তার আগেই পগার পার। জেনান তখন রাগে গোছ গোছ করতে করতে বলল, I will make you suffer a lot that you will forget your own name. I will kill you. হা হা শব্দে হেসে উঠল তারা। সে কি এক বিদ্রুপের হাসে! কোমল নারীর অভিনয়ে বুঝি এইসবই হাসি মানায়? সে যে কতটা নাজুক প্রকৃতির একজন নারী, এই হাসি দেখলে সেটা সকলে গুলিয়ে খাবে। সে কি ভয়ঙ্কর পৈশাচিক হাসে! শুনতে যে খুব অসুন্দর তা না, তবে লোমহর্ষকর বটে সেই হাসির শব্দ। আর এই হাসিতে কলিজা শুকিয়ে আসলো সবার, এমনকি নিখিল, জেনিফারাও তারার হাসিতে অবাক।
প্রত্যেকে উজবুকের মতন গোল গোল চোখে হা করে দেখছে। তারার হাসিতে সকলের চোখ। তারা নিজেকে কিছুটা সামলে জেনারের উদ্দেশ্যে ঘাড় কাত করে তীক্ষ্ণ চোখে তাকে বাঁকা হাসিতে বলে, হেই রাস্কেল, কি ভেবেছিলি তোর মতো একটা গবেট মাদার আমাকে এত সহজে তুলে আনতে পারবে? এত সোজা ভেবে নিলি সব? তোর কি মনে হয় রাফান ইব্রাহিম মৃধা আকাশে তাকিয়ে চলে নাকি ঘাসে মুখ দিয়ে হাঁটে? বড্ড বেশি স্মার্ট ভেবেছিলি নিজেকে, তাই না? ভুল করেছিস, খুব বড় ভুল করেছিস। তোদের একটা কথা বলে দেই, তোরা আমাকে এখানে তুলে এনেছিস, তোরা আমাকে এখানে তুলে আনিসনি, আমি নিজে এসেছি এখানে, আমি নিয়ে এসেছি তোদের এখানে। তারার কথা বড় বড় ঠোক গিলে সবাই ভয় শিহরণ জাগে সকলের মাঝে। ঠিক তখনই পেছন থেকে একটা হেলিকপ্টারের আওয়াজ পাওয়া যায়। সেই হেলিকপ্টার করে আসছে মুখ্যম ব্যক্তিটি। তারা সহ নিখিলদের মুখেও তখন হাসে। ঠিক তারাদের পাশেই গিয়ে হেলিকপ্টার থেকে রাফান লাফ দিয়ে নামে। ওর পেছন আরও 3 জন বডিগার্ড নেমে দাঁড়ায়। রাফানের পরনে আজকে একটু আলাদা রকমের পোশাক, গায়ে একটা কালো ওভারকোট জড়ানো, তবে সেটায় হাত ঢোকায়নি রাফান, শুধু কাঁধের উপর ফেলে রেখেছে। ওভারকোটের ভেতর ব্লেজার পরেছে যেটা সম্পূর্ণ ধূসর রঙের, আর একটা বেগুনি কালো চেকচেক টাই বেঁধেছে যেটা ওর পার্সোনালিটির সাথে কেমন হতে পারে সেটাই সকলকে জানাতেছে। চুলগুলো আজকে জেল দিয়ে পেছনের দিকে সেট করা, সত্যি সত্যি বোধহয় কোনো দরকারি মিটিং থেকেই এসেছে। হাতে রয়েছে একদম কুচকুচে কালো রঙের গ্লাভস। রাফান ইব্রাহিমের সব কিছুই তার গাম্ভীর্য এবং আভিজাত্যের পরিচয় বহন করছে। হেলিকপ্টার থেকে নেমে রাফান নিখিলকে ইশারা দেয়, আর সে রাফানের কাছে একটা রাইফেল দিয়ে যায়। আর অন্য একটা বডিগার্ডের দিকে ইশারা করলে সে এসে রাফানের মুখে একটা সিগারেট দিয়ে দেয়, তাতে আগুন ধরিয়ে দেয়। সিগারেটের আগুন ধরানোর পর রাফান একটা ধোঁয়া ছেড়ে তীক্ষ্ণ চোখে মৃদু বাঁকা হাসি দিয়ে জেনানের দিকে তাকায়, যেন সামনে কোনো জোকার দাঁড়িয়ে আছে। রাফানকে দেখে গুন্ডা থেকে শুরু করে জেনানো ভয়ে ঘামা শুরু করেছে। ওদের ভয়ে কাঠ হয়ে যাওয়া অবস্থা দেখে রাফান অনেকটা প্রশস্ত করে বাঁকা হাসি দেয়। মুখের থেকে সিগারেট ফেলে সেটাকে পায়ে পিষে ফেলে আসল মুহূর্ত চলে এসেছে মনে হচ্ছে। রাফান ধীর পায়ে তারার দিকে এগোয়, নিজের ডান হাতের তর্জনী দিয়ে ওর থুতনি উঁচু করে নিজের মাথাটা নিচু করে তাকায় ওর দিকে। ঘোর লাগা কোমল চোখে ভালো মতো তারাকে পরখ করে দেখে যে কোনো আঘাত পেয়েছি কিনা। কোনো আঘাতের চিহ্ন না থাকায় মুচকি হেসে সরি বলে, You are really my baby girl, flower, as expected. তুমি আমার সিংহী। রাফান আর তারা সহ বাকি সবার চোখে মুখেও গর্বের আভাস পাওয়া যায়। এবার তারা রাফানের দিকে তাকে প্রশ্ন করে, কেন আসলে শুধু শুধু কাজ ফেলে? আমি তো বললাম সব ম্যানেজ হয়ে যাবে, চিন্তার কারণ ছিল না তো, শুধুই আসলে। রাফান তারার এই প্রশ্নের উত্তর দেয় না, কারণ শুধু সে কিছুই করে না। রাফান আবারও তারার থুতনি থেকে আঙুল ছুরিয়ে গলায় আলতো চাপ দিয়ে ধরে নিজের দিকে খানিকটা এগিয়ে আনে। এরপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, বলো ফ্লাওয়ার, কে তোমায় ছুঁয়েছে আর কিভাবে ছুঁয়েছে? তারা অবাক চোখে রাফানের দিকে তাকিয়ে আছে, আর বাকিরাও বুঝে গেছে রাফান কি করতে চাইছে। ধ্রুব আর রিহান মিটিমিটি হেসে বলে, এই কেন করেছে? রাফান তারার দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে ধমকে শুরু করে, কি হলো, চুপ করে আছো কেন, বলো। তারা রাফানের ধমকের ভয়ে একবার একটা গুন্ডার দিকে চোখ পড়ে যায়, আর তাকাতে ঠাস করে পড়ে গেল হাতে ছুরি ধরা একটা গুন্ডা। একদম কপাল বরাবর গুলি লেগে সাথেই মরে গেল। এত তাড়াতাড়ি বিষয়টা হলো যে তারা আটকে উঠল। রাফান তারার দিকে মুখ ঘুরিয়ে বাম হাতে রাইফেলটা চালিয়ে মেরে দিল লোকটাকে, আবার তারার মুখের ওর দিকে ঘোরালো, প্রশ্ন করলো, আর কে? রাফানের চোখে ছিল ভয়াবহ হিংস্রতা যা গ্রাস করে দিতে পারে সকলকে। তারা আবার বন্দুকধারী লোকেদের দিকে তাকালো, সঙ্গে লোকটা ঝাঁঝরা হয়ে গেল। জেনান এসব দেখে ভয়ে পিছু হটে যেতে নিচ্ছিল, ঠিক তখনই তারা আর রাফান একসাথেই ওকে শুট করলো। তারার হাতে কোনো বন্দুক ছিল না, সে পাশে থেকে ধ্রুবর হাতের রাইফেল টান মেরে এই কাজটা করলো, আর
রাফানও, কিন্তু রাফানের চোখ একদম স্থির তারার দিকে, যেন চোখ সরলেই আর দেখতে পাবে না। রাফান তারার এই আকস্মিক কাণ্ডে একটু অবাকই হলো বই কি, তবে তা প্রকাশ না করে গর্বসূচক হাসল। তারার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল ওই মুহূর্তে। নিখিল, জেরিফা, ধ্রুব, রিহান, বিজয়, আলপনা সবাই সাথে সাথে পেছনে ঘুরে গেল। বিজয় রাগে ইচ্ছে মতো গালাগাল করছে আর বাকিরা মিটমিট করে হাসছে, কিন্তু সকলে পরপর গুলির আওয়াজে ভরকে যায়, পেছন ফিরে দেখে রাফান তারার অধরে অধর ডুবিয়ে বাম হাতে গুলি চালিয়ে যাচ্ছে আর সব লোকগুলো ঝাঁঝা হয়ে যাচ্ছে। সব লোকরা জানতো যে মরণ তাদের সামনে। তাদের কাছে যেসব ছোটোখাটো অস্ত্র ছিল তাতে একজনের দিকে গুলি ছুটতে ছুটতেই ওরা সবাই মারা পড়তো। তাই যদি আঘাত না করে বেঁচে যায় এই আশা নিয়ে সবাই বসেই ছিল, কিন্তু রাফান একটা লোককেও বাঁচিয়ে রাখেনি। জাস্ট 30 সেকেন্ডের ভেতরেই সকলে ঝাঁঝরা হয়ে যায়। পুরো কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ছাদটা রক্তিম বর্ণ ধারণ করে। রাফান তারার অধর থেকে অধর সরিয়ে চোখাচোখি করে আজকে স্বরে বলে, তোমার জন্য যদি পুরো পৃথিবীকে রক্তিম করতে হয়, আমি রাফান ইব্রাহিম মিঠা সেটাও করতে পারি। তুমি আমার রক্তিম প্রেম ফ্লাওয়ার। তারা নিজের ঘাড় উঁচু করে সামনে থাকা এই ভয়ঙ্কর লোকটার দিকে তাকিয়ে আছে। রাফানের ভালোবাসার ভয়ঙ্কর দিকটার কথা সে শুধু শুনেছে, আর আজ নিজের চোখে দেখেও নিল। কেমন যেন অবিশ্বাস্য ঠেকছে সব কিছু। মৃধা ম্যানশন। সন্ধ্যা 7টার দিকে সকলে নামাজ কালাম পড়ে একসাথে লিভিং রুমে বসে আছে, তবে রাফান নেই সেখানে। বাকিরা সবাই বসে একসঙ্গে আড্ডা দিতে ব্যস্ত। ওদের আড্ডার মূল টপিক হলো বিজয় আর আলপনার বিয়ে। নিজের বিয়ের আলোচনা আলপনা লজ্জায় পুরো চুপসে গেছে। ধ্রুব মজা করে আলপনা দিকে তাকিয়ে এক গাল হেসে তারপর বলে, এই আলনা আপু, শেষে তুমিও ভালো একটা ফার্নিচার পেয়ে গেলে। বাহ, কিন্তু যত ভালো আলমারি পাও না কেন, তুমি আলনা আলনাই থাকবে। হো হো করে হেসে দিল সবাই। আলপনা রাগ দেখে ধ্রুবকে বলল, এই শয়তান, আরেকবার আলনা বল, তোর কানপট্টি জ্বালিয়ে দেব চর মেরে। ধ্রুব জিভ দেখে আবারও বলতে থাকলো, আলপনা আক্তার, আলনা আলনা আলনা। এবার তারা ধ্রুবর মাথায় ছাটি মারল, কিন্তু যেই আলপনা মারার জন্য উঠে গেল অমনি ছুটে পালালো। দুজনে মিলে সারা ঘর দৌড়াতে থাকলো একজন আরেকজনের পিছনে, আর বাকিরা হাসতে হাসতে খোপাঘাত। ওদের সবার হাসাহাসিতে তারা সবার মনোযোগ আকর্ষণ করে কথা বলে উঠল, সবার যদি অনুমতি হয় তাহলে আমি আলপনার বেস্ট ফ্রেন্ড হিসেবে একটা কথা বলতে চাই। আমার একটা আবদার আছে সকলের কাছে। আমি চাই যে আলপনা আর বিজয়ের বিয়ের সব অনুষ্ঠানেই মেনশনই হোক। তারার কথায় সকলের হাসাহাসি বন্ধ হয়ে যায়। ধ্রুব আলপনাও থেমে গিয়ে যে যার জায়গায় বসে পড়ে। তারা সকলের মনোযোগ আকর্ষণ করতে পেরে আবারও বলে, আমার এই চাওয়াটা শুধু সবাই অবাক হচ্ছে জানি, আমার এই চাওয়াটা শুনে সবাই অবাক হচ্ছে জানি, কিন্তু আমার প্রিয় এই মেনশন, আমার এই শ্বশুর বাড়ি পুরোটাই ফাঁকা পড়ে থাকে। বাড়িতে সার্ভেন্ট ছাড়া আর কেউ থাকে না বললেই চলে। তাই আমি চাইছি কিছুদিনের জন্য হলেও এই বাড়িটা একটু আমেজে পূর্ণ থাকুক, একটু প্রাণবন্ত থাকুক। তারার কথা শুনে বিজয় বলে, ভাবি, আমরা বুঝতে পেরেছি তোমার কথা, কিন্তু এভাবে কি আমাদের বাবা মা রাজি হবেন? বিজয়ের কথা আলপনাও মাথা নাড়িয়ে সায় দিল। তারা তখন ওদের চিন্তা দূর করে বলল, চিন্তা নেই, আঙ্কেল আন্টির সাথে আমি নিজে কথা বলবো আর ওনারা রাজিও হবেন। তারার কথায় সকলেই ওপরে বিশ্বাস করলো। সকলে আবার আনন্দে ফিরে গেল। স্টাডি রুমে বসে ল্যাপটপে কাজ করছিল রাফান। তখনই দরজায় খটখট আওয়াজ হয়। রাফান ছোট্ট করে বলে, আয়। নিখিল ভেতরে ঢুকে রাফানের দিকে তাকালো। ভাই কথা ছিল। রাফান স্টাডি চেয়ার থেকে উঠে স্টাডি রুমের একপাশে বড় পর্দা টেনে সরিয়ে দিল। কাচের থাই গ্লাসের থেকে বাইরে সব পরিষ্কার। রাফান পকেটে হাত ঢুকিয়ে ধীর কিন্তু দৃঢ় স্বরে বলে, বল, কি বলবি? ভাই, ওই নাওরিনকে আটকে রেখেছি, কি করব ওকে নিয়ে? না মানে ওর বোন। বার্ন। রাফানের গম্ভীর কণ্ঠে এই ছোট্ট একটা শব্দে নিখিল হতবাক। নিখিল কিছু বলতে চাপে পুনরায়, তখনই থাই গ্লাসের প্রতিবিম্বে রাফানের অগ্নি চোখ দেখে ভয়ে একটা ঢোক গিলে সেখান থেকে বের হয়ে গেল।
প্যারিসের ব্যস্ত শহরের ব্যস্ত দালানের আলিশান অফিস রুমে হোয়াইট টেবিলের উপর ফোনটা অনবরত বাজতে থাকে। মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ খবর এসেছে যেটা জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। এক হাতে ফাইল নিয়ে হাই হিলের ঘট ঘট আওয়াজ করতে করতে নেভি ব্লু কালারের অফিসিয়াল পোশাক পরা একজন নারী কেবিনের ভিতর ঢুকে ফাইলটা টেবিলের উপর রেখে ফোনটা তুলল। শর্ট নেভি ব্লু স্কার্ট এর সাথে নেভি ব্লু কোট আর কালো হাই হিল পরা নাইটি ভীষণ রহস্যজনক এবং ভয়ঙ্করও বটে, সেটা তার তীক্ষ্ণ চোখের চাহনি দেখে বোঝা যায়। মহিলাটি ফোন তুলে কানে দিল। এমন একটা খবর তার কানে আসলো যে সে বাকহীন হয়ে গেল। কান থেকে সরে ফোনটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল। মহিলাটা ঢলে পড়ে যেতে নিলে টেবিলে এক হাত থেকে দাঁড়িয়ে চোখে জল চিকচিক করছে। রাগে কষ্টের প্রতিশোধের আগুনে টইটুম্বুর হয়ে গেছে তার চোখ। টেবিলের ওপর যা কিছু ছিল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে দিতে চিৎকার করতে থাকে আর বলে, রাফানের বাচ্চা, তুই আর কবে শুধরাবি? তোরে তো আর বাঁচিয়ে রাখতে পারবো না আমি। তুই কি করলি তুই? আমার ছোট্ট বোনটা নয় অবুঝ ছিল, মাথা মোটা ছিল, তাই বলে মেরে দিলি? কেন করলি? কেন? এবার তুই দেখবি এই নীতি ঠিক কি করতে পারে তোর প্রিয় মানুষদের যদি আমি না মেরেছি, আমার কোনো শান্তি নেই শান্তি। ফ্লোরে লুটিয়ে পড়ে কাঁদতে থাকে নরিনের বড় বোন নীতি। নরিন ও একসময় রাফানকে অনেক পছন্দ করত, কিন্তু রাফান ওকে অপমান করে রিজেক্ট করায় ও আর কিছু বলেনি, কারণ ও বোকা ছিল না নরিনের মতন। কিন্তু আজকে প্রাণের চেয়েও প্রিয় ছোট বোন পুড়িয়ে মরার খবর যখন ওর কানে আসে, তখনই সে প্রতিশোধের আগুনে থাউ থাউ করে চলতে থাকে। রাত 1টা বাজে। তারা ঘুমিয়েছিল রাফানের রুমে। শুয়ে ডান পাশে রাফানের জন্য হাতড়াতে লাগলো হাত, কিন্তু খালি খালি অনুভব হয় ঘুমের ঘোরে হালকা হয়ে যায়। চট করে চোখটা খুলে আশেপাশে দেখতে থাকে, না কোথাও তো নেই রাফান, তাহলে কোথায় গেল? ঘড়িতে তাকিয়ে দেখে রাতে 1:05। এত রাত কোথায় গেল রাফান? তারা কপাল কুঁচকে চিন্তিত ভঙ্গিতে বিছানা থেকে নেমে ছাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। ছাদে থাকতে পারে রাফান, আর তারা সন্দেহ ঠিক। ছাদে উঠে দেখে রাফান ছাদের কিনারে দাঁড়িয়ে স্মোক করছে। তারা বুঝতে পারে রাফান বোধহয় আজকের বিষয়টা নিয়ে চিন্তিত। তারা ধীর পায় আস্তে আস্তে রাফানের দিকে এগিয়ে যায়। রাফানের সিগারেটে একটা টান দিতে নিয়েছিল, কিন্তু তারা ওর অপর হাত ধরে দাঁড়িয়ে পড়ায় নিজে থেকে সিগারেটটা ফেলে দিল নিচে, যেন তারার নাকে ধোঁয়া না লাগে। তারা রাফানের হাত ধরে ওর সাথে নিজের সাথে হিলিয়ে দেয় মাথা। রাফান নিজের পকেটে 2 হাত ঝুঁকিয়ে স্ট্রেট দাঁড়িয়ে থাকে, চেহারায় গাম্ভীর্যের ছাপ, সাথে এক ছেলতে ক্লান্তি। তারা রাফানের টি শার্টটা হালকা টান দিয়ে ওকে বলে, স্মোক করছো কেন? কি হয়েছে? কিছু না। রাফানের কণ্ঠে গভীরতা, কিন্তু তাতে রাগের লেশ মাত্র নেই। তারা আবারও রাফানকে উদ্দেশ্য করে বলল, আমার জন্য এত কিছু হয়ে গেল না? আমি যদি সেদিন ওভাবে রাগ না দেখাতাম, তাহলে আজকে সব ঠিক থাকতো। জেনানকেও মরতে হতো না, আর নওরিনকেও। রাফান আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টেনে বলে, এসব নিয়ে নিজেকে দোষারোপ করো না ফ্লাওয়ার, তোমার জন্য কিছুই হয়নি। এসব আগে থেকেই প্ল্যানিং ছিল। আমি ওদের এখানে মারার জন্যই ডেকেছি, তবে তোমার জন্য শুধু ওরা একটু ক্ষেপে গেছিল, এই যা। না হলে মৃত্যু ওদের এমনিতেই হতো। রাফানের কথা শুনে তারা অবাক হয়ে যায়। সাথে সাথে রাফানের থেকে সরে গিয়ে 2 পা পিছিয়ে গিয়ে বলে, কি বলছো তুমি? কেন মারলে ওদের? রাফান বাঁকা হেসে তারাকে বলে, সব জেনেও যখন কেউ নাটক করে তখন হাসি পায় ফ্লাওয়ার। এই কথা বলে রাফান ওর মুখ তারার দিকে ঘোরায়। তারার ভয়ে আচ্ছন্ন চোখ এক মুহূর্তের জন্য তীক্ষ্ণ হয়ে আবার কোমল হয়ে যায়। রাফান মৃদু হেসে কথা পাল্টে বলে, কাল কি তাহলে সত্যি যাচ্ছ আলপনার বিজয়দের বাড়ি? যাওয়ার সময় 2জন বডিগার্ডকে নিয়ে যেও, আর আমার এই কার্ডটা নিজের কাছে রাখো, এটা দিয়ে শপিং করে দিও ওদের। রাফান নিজের পকেটের থেকে ওয়ালেট বের করে সেখান থেকে আমেরিকান এক্সপ্রেসের ব্ল্যাক কার্ড বের করে দিল। তারা প্রথম কথাতে হাস্যচোখ মাথা নাড়লেও কার্ড দেখে বারণ করে বলে, এটার প্রয়োজন নেই, আমার কাছে টাকা আছে। জানি, কিন্তু আমি যেটা বলেছি সেটা তুমি মানতে বাধ্য। রাফান তারার হাতে কার্ড গুজে দিয়ে তারাকে নিজের সামনে এনে পেছন থেকে জড়িয়ে ধরে। তারার কাঁধে নিজের থুতনি রেখে আকাশের দিকে তাকিয়ে থাকে।
তারা অনেকক্ষণ চুপ থেকে বলে। একটা কথা বলি মিস্টার ক্রিমিনাল। রাফান হাসকি স্বরে বলল। বলো ফ্লাওয়ার। তুমি স্মোক করো কেন? সব সময় করি না তো, শুধু একটু টেনশন হলে বা অনেক বেশি রাগ হলে করি। করো না, আমার ভালো লাগে না। ওকে, করবো না, কিন্তু তার জন্য আমার কিছু লাগবে। ফ্রি ফ্রি আমি কিছু করি না, তুমি জানো। কি বললে? কি লাগবে? এমন কি আছে যেটা রাফান ইব্রাহিম মৃধাকে আমি দিতে পারি? রাফান সোজা হয়ে দাঁড়িয়ে তারার বাহু ধরে নিজের দিকে ঘোরায়, চোখে তার দুষ্টুমির খেলা। মাথাটা তারার দিকে ঝুঁকে ডান হাতে তর্জনী দিয়ে নিজের গালে ইশারা করে দেখায়। তারা লজ্জা পাওয়ার বদলে একগাল হেসে সেখানটা নিজের অধর ছুঁয়ে দেয়। আশকারা পেয়ে রাফান এবার নিজের আরেক গাল একের পর এক চোখে, এরপর আরেক চোখে, নাকের জগায়, দুই চোখের পাতায় সব জায়গায় ইশারা দিয়ে দিয়ে বইয়ের আদর খেতে থাকে। তারা এবার জোরে জোরে হেসে বলে। হয়েছে না? রাফান হ্যাচকা টান দিয়ে তারাকে নিজের সাথে মিশিয়ে দিয়ে বলে। কি করে হবে ফ্লাওয়ার? 6 বছর পর তোমার কাছে পুরোপুরি এসেও পুরোপুরি করে কাছে পেলাম না। কিছু না কিছু বাধা এসেই যাচ্ছে। ছাতার পিরিয়ডও আমার সাথে মজা নিল, কি করে হবে? তাই তো আরো পুষিয়ে দিতে হবে তোমাকে।